নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছরের সবাইকে অভিনন্দন আর হ্যাপি নিউ ইয়ার জানাই। একলা মানুষ মোটিভেশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগত জানাই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টেজ সেট ফর দ্য গ্র্যান্ড রাম মন্দির। রাম মন্দিরের নির্মাণের সময় এমন কি মিলেছিল বিজ্ঞানীদের, জানিয়ে শোরগোল পড়ে যায়। এই ভিডিওটি দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি একজন সনাতনী হওয়ার জন্য গর্ববোধ করবেন। রাম মন্দিরের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা এবার শেষ হতে চলেছে এবং রাম মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 22শে জানুয়ারি মন্দিরে উদ্বোধনের জন্য শুধু ভারতীয়রাই নন, বিশ্বের মানুষ অপেক্ষা করে আছেন। কারণ এই দিনের পর থেকে রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। আর রাম লালার স্থাপিত মূর্তির জন্য দেশ বিদেশের 3 জন বিখ্যাত মূর্তিকারকে ডাকা হয়েছে। আর যে ভক্ত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন, তিনি জীবন মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবেন। কারণেই তো আপনি জানেনই যে 22শে জানুয়ারি 2024 এ রাম মন্দিরের ভেতরে প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান শ্রীরামচন্দ্রের। তবে এই মন্দিরের নির্মাণের সময় এমন অনেক চমৎকার ঘটনা ঘটেছিল যা দেখে মনে হয়েছিল যেন স্বয়ং ভগবানই কিছু সংকেত দিতে চাইছেন এই নির্মাণ কাজের মধ্য দিয়ে। এমনকি এই সব চমৎকারগুলি দেখে বিজ্ঞানীদের মাথায় হাত পড়ে যায়। তারা গভীর চিন্তায় পড়ে যান, এমন মনে হয় যেন তারা ভয়ঙ্কর কিছু জিনিস দেখে ফেলেছেন। আজ আমরা রাম মন্দির নির্মাণের সময় ঘটা কিছু চমৎকার রহস্যজনক ঘটনার ব্যাপারে আপনাদেরকে অবগত করব, যা শুনলে হয়তো আপনিও বিশ্বাস করতে পারবেন না। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রভু শ্রীরামের পরম ভক্ত হন তাহলে ভিডিওটি একটি লাইক ও কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, যাতে প্রত্যেক বিশ্ববাসী জানুক যে আমরা হিন্দুরাও কোনো অংশে কম নয়। অযোধ্যায় যখন রাম মন্দিরের কাজ চলছিল তখন একটি ড্রোন বানানো হয় মন্দিরের বাইরের অংশে এবং আমেরিকা থেকে এক বিজ্ঞানীর টিমকে ডাকা হয় যাতে তারা এর পর্যবেক্ষণ করে, এটিকে আরও ইউনিক বানাতে পারে এবং রাম মন্দির নির্মাণের জন্য কোনো কমতি না থাকে। কিন্তু যখনই রাম মন্দিরের নির্মাণের সময় সেখানকার মাটি খোদাই করা হয়, সেখান থেকে এমন কিছু বস্তু বেরিয়ে আসে যাকে দেখে সবাই চমকে যায়। এই চমৎকার বস্তু কেবল বিজ্ঞানীদের হুঁশ উড়িয়ে দেয়নি, বরং ভারত সরকারকে কাঁপিয়ে দেয়। যার পর সাথে সাথে একটি কমিটি বানানো হয় এবং তার উপরে রিসার্চ করার কথা বলা হয়। কিন্তু এটি কেবল একটি ট্রেলার ছিল। তারপর যা হয়েছিল তা দেখে বিজ্ঞানীরাও শ্রীরামের ভক্ত হয়ে যান। আসলে একটি রিপোর্ট অনুযায়ী রাম মন্দির নির্মাণের শুরুর দিকে আমেরিকা থেকে থমাস নামক এক বিজ্ঞানী ভারতে আসেন। এখানে এসে তিনি দেখেন যে রাম মন্দিরের নির্মাণ কাজ চলছে এবং তার রুটিন ওয়ার্ক করা তিনি শুরু করে দেন। কিন্তু কাজ করার সময় যখনই তার নজর মন্দিরের পরিসরে যায়, তিনি একটি জায়গা দেখতে পান যেখানে মাটি অন্য জায়গার তুলনায় নরম ছিল এবং দেখতে একটু অন্য রকম লাগছিল। থমাস এমন অদ্ভুত জিনিস আগে কোনোদিনও দেখেননি, যার জন্য তিনি তার কর্মচারীদের সেখানে খোদাই করার কথা বললেন। এক সময় কর্মচারী শ্রমিকেরাও অবাক হয়ে যান যে থমাস এমন মাটিকে খোদাই করার কথা কেন বলছেন। যদিও থমাসের অর্ডার ছিল, তাই তারা কোনো প্রশ্ন না করেই মাটি খুঁড়তে শুরু করেন। অল্প একটু খুঁড়তে না খুঁড়তেই ওই মাটি থেকে জলের প্রবাহ ফুঁড়ে বেরিয়ে এলো। জলের প্রবাহকে দেখে কর্মচারীরা চিন্তায় পড়ে যান, কারণ জলের ভেতরে খোদাই করা অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু যখনই জলের স্যাম্পেল টেস্ট করা হয় তখন জানা যায় যে এই জল তো পাশে সব নদীর জল। কিন্তু তখনও বিজ্ঞানীরা এটি বুঝতে পারলেন না যে এটি মাতা সহ দেবীরই আশীর্বাদ যে তিনিও স্বয়ং রাম মন্দির নির্মাণে সহযোগিতা করছেন। বিজ্ঞানীরা এই সময় চিন্তায় পড়ে যান যে এমনভাবেই যদি জল বেরিয়ে যায় তাহলে রাম মন্দির নির্মাণ কিভাবে হবে।
কারণ সেখানে জলের কারণে ভূমি নরম হবে, আর এতে করে সেখানে কনস্ট্রাকশনের কাজ করা যাবে না। তখন ওই সময় কেউই জানতেন না যে স্বয়ং নদীর জল মন্দিরের ভূমির নিচ থেকে পাওয়া কোনো চমৎকার নাকি প্রকৃতির এক অংশ। শেষে যখন কোনো সমাধান পাওয়া গেল না, তখন সবাই মিলে ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা শুরু করেন। কারণ মা তার স্বয়ং নদীর জলের প্রবাহ যতক্ষণ না পর্যন্ত থামাবে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো কাজ শুরু করা যাবে না। কিন্তু পরের দিনই ভগবান শ্রীরাম তাদের ডাক শুনেন এবং নদীর জলের প্রবাহ সরণি বন্ধ হয়ে যায় এবং আরও একবার রাম মন্দিরের নির্মাণ কাজ জোরকদমে শুরু হয়। আর তারপর থেকে আজ পর্যন্ত নির্মাণ কার্যত চলে, যে আজ নির্মাণ কাজ অন্তিম চরণে 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে শ্রীরামচন্দ্রের। এই মন্দির এখন এতটাই ট্রেন্ডিং এ রয়েছে যে ভারত সরকার অযোধ্যায় এক অন্তর্রাষ্ট্রীয় বিমানবন্দরও বানিয়ে ফেলেছে। এয়ারপোর্ট মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের সময়কালের আদলেই তৈরি করা হয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে প্রাচীনকালে যখন ওখানে রাম মন্দির ছিল তখন তার দেখতে কেমন ছিল, যেটিকে ভেঙে বাবর বাবরি মসজিদ বানিয়েছিলেন। আর রাম মন্দির প্রকৃতপক্ষে কেমন দেখতে ছিল, তা নির্মাণ কে করেছিলেন? কারণ এই রহস্য আজও অনেকেরই অজানা। বেশিরভাগ মানুষই এই ব্যাপারে কিছুই জানেন না। ওই সময় ভগবান রামের নগর অযোধ্যা কে বানিয়েছিলেন? বন্ধুরা, হিন্দুদের কাছে এই নগর অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ। 1 নম্বর, কারণ এখানে স্বয়ং প্রভু শ্রীরামের জন্ম হয়েছিল। এই কারণে ইহাকে রাম জন্মভূমি ও বলা হয়। ইতিহাসবিদদের কথা অনুযায়ী কৌশল প্রদেশের প্রাচীন রাজধানীকে কালান্তরে অযোধ্যা বৌদ্ধকালে সাকে বলা হতো অযোধ্যা, যেটি এক মন্দিরের শহর ছিল, যার কারণে বর্তমান সময়ে এখানে খোদাই এর দরুন হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত অবশেষ দেখতে পাওয়া যায়, যেখানে হিন্দু স্ট্রাকচার, মূর্তি ও মন্দির কলাকৃতির খোঁজ মেলে। এখনো যারা কিছু মানুষ এই বিষয়টিকে কাল্পনিক ভাবছেন, তাদেরকে বলে দিই, অযোধ্যা নগরের অস্তিত্বের প্রমাণ বাল্মীকি রামায়ণে দেখতে পাওয়া যায়। কথিত আছে, ভগবান শ্রীরামের জলসমাধি নেওয়ার পর অযোধ্যা কিছু সময়ের জন্য তার জৌলুস হারিয়ে ফেলে, কিন্তু তার জন্মভূমির উপর তৈরি মহল তেমনই ছিল। ভগবান শ্রীরামের পুত্র কুশের পর রাজধানী অযোধ্যার পুনর্নির্মাণ করেন, যার শেষ রাজা ছিলেন মহারাজা বৃহত্তবল। কিন্তু বৃহত্তবনের মৃত্যু মহাভারতের যুদ্ধে অভিমন্যুর হাতে হয়েছিল। মহাভারতের যুদ্ধের পরেও শ্রীরাম জন্মভূমি অযোধ্যার অস্তিত্ব থাকে। এরপরে উল্লেখ পাওয়া যায় যে ঈশার প্রায় 100 বছর পূর্বে চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য একদিন অযোধ্যায় আসল। ক্লান্তির কারণে তিনি আম গাছের তলায় বিশ্রাম নেন, যেটি স্বয়ং নদীর কিনারায় ছিল। ওই সময় এখানে ঘন জঙ্গল ছিল, আর জনবসতি সেভাবে কিছুই ছিল না। মহারাজ বিক্রমাদিত্য এই ভূমিতে কিছু চমৎকার বস্তু দেখতে পান। তিনি তার প্রজাদের খোঁজ করতে বলেন। পরে সেখানেই কিছু ঋষি মুনিদের কাছে তিনি জানতে পারেন যে এটি আসলে ভগবান শ্রীরামচন্দ্রের ভূমি ছিল। তারপর সাধুদের পরামর্শে রাজার সেখানে একটি মন্দির বানান, সাথে কুয়ো, সরোবর ও মহল। প্রতিভাবান বিক্রমাদিত্যের পরে যে সব রাজার শাসনে এসেছিলেন, তারাও সময় সময় মন্দিরের দেখাশোনা করতেন। অনেক অভিলেখ থেকে প্রাপ্ত হয় যে গুপ্ত বংশী চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময় অযোধ্যা গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল। গুপ্ত বংশী ও কবি কালিদাস অযোধ্যাকে রঘুবংশে একাধিকবার উল্লেখ করেছিলেন। এরপর অনেক সময় বয়ে যায়। ভারতের উপর বিভিন্ন অঞ্চল থেকে আক্রমণকারীরা আক্রমণ করত। আক্রমণকারীরা কাশী, মথুরা ও অযোধ্যায় লুটপাট চালিয়েছিল এবং পুরোহিতদের হত্যা করে মন্দির ও মন্দিরের বিগ্রহকে ভেঙে দিত বলা হয়। মঙ্গলের অধিকার হওয়ার পরে রাম জন্মভূমি ও অযোধ্যাকে নষ্ট করার জন্য একাধিক অভিযান চালানো হয়। 15 শতক থেকে 1528 খ্রিস্টাব্দে এই সময়কালে এই ভবনটিকে ভেঙে ফেলা হয় এবং তার বদলে বাড়ির আকার দেওয়া হয়। বলা হয় মোগল সাম্রাজ্যের সংস্থাপক
বাবরের এক সেনাপতি বিহার অভিযানের সময় অযোধ্যায় শ্রীরামের জন্মস্থানে স্থিত প্রাচীন মন্দিরকে ভেঙে এক মসজিদ বানিয়েছিলেন। বাবরনামা অনুসারে 15% অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলেন। যদিও এমনও বলা হয় যে আকবর ও জাহাঙ্গীরের শাসনকালে হিন্দুদের কি এই ভূমি সঁপে দেওয়া হয়েছিল, কিন্তু শাসক তরঙ্গ যে তাঁর পূর্ব বাবার স্বপ্নকে সম্পন্ন করার জন্য এখানে ভাবুক মসজিদের নির্মাণ করেন, যার নাম তিনি রাখেন বাবরি মসজিদ। কিন্তু সেই ভূমি হিন্দুদের প্রাপ্ত হয়, যার ওপরে আজ সগর্বে দাঁড়িয়ে আছে শ্রীরাম মন্দির। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম। ধন্যবাদ।